আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ওই টপিকটার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, ইংরেজিতে বললে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যারা এইচএসসি এর স্টুডেন্ট তাদের জন্য বাংলাতে থাকে এবং যারা বিবি এর স্টুডেন্ট তাদের জন্য ইংরেজিতে থাকে। ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। সুতরাং আমরা যদি বাংলাটা ভালো মতো শিখি তাহলে সহজেই আমরা ইংরেজিটাও পারবো। স্পেশালি যারা বিবি এর স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তাদের বিবিএ সেকেন্ড ইয়ার, বিবিএ থার্ড ইয়ার এবং বিবিএ ফোর্থ ইয়ার, এই 3 ইয়ারেই এই নগদ প্রবাহ বিবরণী রয়েছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এখন এই নগদ প্রবাহ বিবরণী মূলত আর্থিক বিবরণীরই একটি অংশ। সাধারণত আমরা আর্থিক বিবরণীর 3টি অংশের সাথে পরিচিত: বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আজকে একে নতুন অংশ সম্পর্কে জেনে রাখেন যে নগদ প্রবাহ বিবরণীও হচ্ছে আর্থিক বিবরণীরই একটি অংশ। এখন এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার 3টি স্টেপ: পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই 3টা স্টেপের টাকা যোগ করার পর ওই যোগফলের সাথে প্রারম্ভিক নগদটা যোগ করতে হয়, তাহলেই আমরা পেয়ে যাই সমাপনী নগদ। জাস্ট এতটুকুই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। খুব সহজ, তাই না? ইংরেজিতে ট্রান্সলেট ইজিলি করতে পারি: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টি স্টেপের টাকা যোগ করার পর ওইটার সাথে বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করলে আমরা পেয়ে যাব এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই সহজ কাজটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এখন এই যে 3টি স্টেপ, দুঃখজনকভাবে এই 3টি স্টেপের টাকা সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। আমাদেরকে এই 3টি স্টেপের টাকা বের করে নিতে হয়। এখন এই 3টি স্টেপের টাকা যে সহজে বের করতে পারবে তার জন্য এই ক্যাশ ফ্লোটা খুব সহজ হয়ে যাবে। চলুন এখন আমরা শিখব এই স্টেপগুলির টাকাগুলো কিভাবে বের করতে হয়। এখানে আমরা প্রথমে যে স্টেপটার কাজ শিখবো সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এটাতে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হয়? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের টাকাটা বের করা খুব সিম্পল। প্রথমেই আমার দরকার নিট মুনাফা। এই নিট মুনাফাটা সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আমরা প্রশ্ন থেকে খুঁজে নিট মুনাফাটা এই যে দ্বিতীয় কলামে এনে বসাবো। তারপরে এই নিট মুনাফার সাথে কিছু জিনিস যোগ বিয়োগ করতে হয়। আমি যেইভাবে বলি একটু খেয়াল করবেন, তাহলে ম্যাথটা সহজ হয়ে যাবে। এই পরিচালন কার্যক্রমের টাকাটা বের করার জন্য আমাদের প্রথমে কি দরকার? নিট মুনাফা। এরপর এই নিট মুনাফার সাথে কিছু আইটেম কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। দেখেন আমরা হেডলাইন দিয়ে লিখছি সমন্বয় সমূহ। এই কিছু আইটেম বলতে 4টা আইটেম। ভালো মতো খেয়াল করবেন, জাস্ট 4টা আইটেম যোগ বিয়োগ করতে হবে। এই 4টা আইটেম কি কি একটু শুনবেন। যে চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, অবচয় অবলোপন, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। প্রথমত কি? চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি। 2, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, অবচয় অবলোপন, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। এই যে 4টা আইটেম, এই 4টা আইটেমের টাকার যোগফলটাই বা বিয়োগফলটাই আমাদেরকে নিট মুনাফার সাথে যোগ বা বিয়োগ করতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। সিম্পল না? প্রথমে কি দরকার? নিট মুনাফা। তারপর এটার সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়। কিছু আইটেম বলতে 4টা আইটেম: চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, অবচয় অবলোপন, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। এটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন, প্রফিট অ্যান্ড লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। জাস্ট সিম্পল একটা ব্যাপার। এখন একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে ভালো ব্রেকেটে মাইনাস, খারাপ ব্রেকেটে প্লাস। এই ব্যাপারটা নিয়ে একটু পরে আলোচনা করি। একটু পরে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তার আগে এখানে দেখেন যে চলতি সম্পত্তি হ্রাস পেলে টাকার অঙ্কটা প্লাস ফিগার হবে, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে টাকার অঙ্কটা মাইনাস ফিগার হবে। আবার চলতি দায় হ্রাস পেলে টাকার অঙ্কটা মাইনাস ফিগার হবে, চলতি দায় বৃদ্ধি পেলে টাকার অঙ্কটা প্লাস ফিগার হবে। এমন করে আমাদের রুলসটা দেওয়া আছে যে হ্রাস পেলে কোন ফিগারে টাকা বসবে আর বৃদ্ধি পেলে কোন ফিগারে টাকাটা বসবে। স্বাভাবিকভাবে হ্রাস পেলে আর বৃদ্ধি পেলে সেম ফিগারে তো টাকাটা বসবে না, তাই না? একটু ভিন্নভাবে বসবে, হয়তো প্লাসে নয়তো মাইনাসে। এখন আপনাদেরকে এই
পরিচালন কার্যক্রমের অংশটা টাকার অঙ্ক বের করার জন্য এই যে এতগুলি কথা মুখস্থ করতে হবে, কি পারবেন তো? সহজ না? এই চলতি সম্পত্তি হ্রাস পেলে প্লাস, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে মাইনাস, খুব সহজ তাই না? একটু কঠিন লাগছে তাই না? এটা হচ্ছে বইয়ের নিয়ম, লজিক্যাল নিয়ম। এখন এই লজিক্যাল নিয়মটাকে সহজ করে সিম্পলভাবে আনার জন্য একটা সিম্পল টেকনিক এখানে আসেন, যে ভালো হলে মাইনাস আর খারাপ হলে প্লাস। এখন ভালো খারাপ জিনিসটাকে আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে ধরেন চলতি সম্পত্তি হ্রাস পেয়েছে, এটা কি ভালো না খারাপ? সম্পত্তি কমলে খারাপ তাই না? খারাপ হলে কোন ফিগারে বসাতে হবে? প্লাস ফিগারে। আবার চলতি সম্পত্তি বেড়েছে তাই না? সম্পত্তি বাড়ে কিভাবে? সম্পত্তি বাড়লে কি ভালো না খারাপ? সম্পত্তি বাড়লে নিশ্চয়ই ভালো তাই না? তো ভালো হলে কোন ফিগারে বসাতে হবে? মাইনাস ফিগারে। সিম্পল। এখন এই ব্যাপারটা একটু ইললজিক্যাল মনে হতে পারে, ভাই ভালো হলে তো প্লাস হওয়ার কথা, খারাপ হলে তো মাইনাস হওয়ার কথা। এটাই তো আমাদের মানসিক একটা ইফেক্ট, যে আমরা কেন উল্টা দিকে যাচ্ছি এখন। এটা লজিক্যাল না, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, ম্যাথটা সহজ করার একটা উপায়, যে ভালো হলে মাইনাস এবং খারাপ হলে প্লাস। এখন একটু লজিক্যাল বানানোর চেষ্টা আমি করতে পারি এটাকে। যেমন ধরেন এখানে ভালো হলে কি? মাইনাস। আর খারাপ হলে কি? প্লাস, তাই না? আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত কি? নগদ টাকার আসা অথবা যাওয়া, এটাই তো। আচ্ছা ধরেন দেনাদার, আপনি একজনের কাছে 10,000 টাকা পান, আপনার সম্পত্তির পরিমাণ কত? 10,000। এখন সে আপনাকে 5,000 টাকা দিয়ে দিল, তাহলে আপনার কি ক্যাশ টাকা আসলো? এখন ক্যাশ টাকা আসার কারণে আপনার দেনাদার কি কমছে না বাড়ছে? দেনাদার কমেছে তাই না? তো সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তি হ্রাস খারাপ না? খারাপ হওয়ার কারণেও কিন্তু টাকাটা আপনার বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস ফিগার লিখতে হবে, টাকা বাড়ছে, আপনার ক্যাশ টাকা এসেছে প্লাস। দেখেন খারাপ হইলে প্লাস, এই ব্যাপারটাই এখানে কাজ করবে। ভালো হলে মাইনাস আর খারাপ হলে প্লাস। এই যে সমন্বয় সমূহের মধ্যে 4টা আইটেম, এই 4টা আইটেমের টাকা আমরা এখানে প্লাস অথবা মাইনাস ফিগারে বসাবো প্রথম কলামে। দেন এখান থেকে টাকাটা যোগ বিয়োগ করে যদি প্লাস ফিগারে আসে তাহলে নিট মুনাফার সাথে আমরা যোগ করব, আর যদি মাইনাস ফিগারে আসে তাহলে নিট মুনাফার সাথে মাইনাস করব। এটাই ছিল আমাদের মূলত পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। নিট মুনাফার সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়। আইটেমগুলো কি? চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, অবচয় অবলোপন, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। সিম্পল 4টা আইটেম কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আশা করি যারা বিবিএর স্টুডেন্ট তারাও ইংরেজিটা সহজেই মুখস্থ করে নিতে পারবেন। ভালো হলে মাইনাস এবং খারাপ হলে প্লাস। এখন এই ব্যাপারে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে সামটাইমস এই যে নিট মুনাফাটা, এইটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। প্রশ্নের মধ্যে নিট মুনাফাটা কি দেওয়া থাকে না। এই নিট মুনাফাটাও আমাদেরকে মাঝে মধ্যে বের করে নিতে হয়। এখানে দেখেন নিট মুনাফাটা কিভাবে বের করে। প্রথমে বাংলাতে দেখি, সমাপনী রক্ষিত আয় যোগ লভ্যাংশ প্রদান মাইনাস প্রারম্ভিক রক্ষিত আয়। মূলত এটা কিন্তু একটা বার্গার। দেখেন সমাপনী আর প্রারম্ভিকের মাঝখানে একটা প্যাটি লভ্যাংশ, উপরে দুইটা বান, মাঝখানে একটা প্যাটি। সমাপনী রক্ষিত আয় যোগ লভ্যাংশ প্রদান মাইনাস প্রারম্ভিক রক্ষিত আয়। সিম্পল। এটাকে যদি ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি হবে? এন্ডিং রিটেন আর্নিংস প্লাস ডিভিডেন্ড পেইড মাইনাস বিগিনিং রিটেন আর্নিংস। মূলত এন্ডিং থেকে বিগিনিংটা বাদ দিতে হবে, মাঝখানে একটা প্যাটি চলে আসবে, সেটা কি? ডিভিডেন্ড মানে লভ্যাংশ। সামটাইমস ইংরেজিতে এই রিটেন আর্নিংসের জায়গায় ইনকাম সামারি ব্যাপারটাও থাকতে পারে। রিটেন আর্নিংস দিয়েও করা যায়, ইনকাম সামারি দিয়েও প্রশ্নে থাকতে পারে। এখন এখানে আরও একটা ব্যাপার শেখার মতো, সেটা হচ্ছে যে এই যে অবচয়, এই অবচয়ের পরিমাণটা সামটাইমস প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া থাকে না। এই অবচয়টাও মাঝে মধ্যে আমাদেরকে বের করে নিতে হয়। এই অবচয়টা বের করার সূত্র কি? সমাপনী পুঞ্জীভূত অবচয় প্লাস বিকৃত সম্পত্তির অবচয় মাইনাস প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়। এটাও কিন্তু বার্গারের মতো। দেখেন সমাপনী উপরে, প্রারম্ভিক নিচে, মাঝখানে আসছে কি? বিকৃত সম্পত্তির অবচয়। আশা করি এটা ইংরেজিতে আপনারা ইজিলি কনভার্ট করতে পারবেন। সো এখন আমরা চাইলে ইজিলি কিন্তু আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা বের করতে পারি, তাই না? এখন আমাদের স্টেপ কয়টা ছিল? আমাদের স্টেপ ছিল 3টা। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, 2 নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এখন আমরা বিনিয়োগ কার্যক্রমটা একটু দেখব, চলুন দেখা যাক। বিনিয়োগ কার্যক্রম
খুব সিম্পল একটা জিনিস, জাস্ট 3টা আইটেম এখানে যায়। কয়টা আইটেম? জাস্ট 3টা আইটেম। স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়, আর দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ যদি করে থাকে তাহলে ওইটা। ইংরেজিতে আরও সহজ, যে পারচেস অফ ফিক্সড অ্যাসেট, সেলস অফ ফিক্সড অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট। 3টা আইটেম, বিনিয়োগ কার্যক্রমে জাস্ট 3টা আইটেম, স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়, আর দীর্ঘমেয়াদী যদি কোনো বিনিয়োগ করে থাকে। এখন একটা ব্যাপার এখানে, যে এখানে কিন্তু ভালো খারাপের ব্যাপার না, এইখানে ব্যাপারটা একটু ডিফারেন্স। সেটা হচ্ছে টাকা আসলে প্লাস আর টাকা চলে গেলে মাইনাস। দেখেন, স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন, আপনার টাকা আসছে না, গেছে, চলে গেছে, তাই না? তাহলে কোন ফিগারে বসবে? মাইনাস ফিগারে। আবার একটা স্থায়ী সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন, তাহলে কোন ফিগারে বসবে? প্লাস ফিগারে, কারণ টাকা এসেছে। টাকা আসলে প্লাস, টাকা চলে গেলে মাইনাস। এটাই ছিল আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা আমাদের 2টা স্টেপ শিখলাম, পরিচালন কার্যক্রম এবং বিনিয়োগ কার্যক্রম। এখন আমাদের সর্বশেষ স্টেপটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রমটাও খুব সহজ। এখানে জাস্ট কয়েকটা আইটেমের ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে শেয়ার বিক্রয় করলে, বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করলে, আর বন্ড বা ডিবেঞ্চার পরিশোধ করলে। দেখেন, বন্ড বা ডিবেঞ্চার ইস্যু এবং বন্ড বা ডিবেঞ্চার পরিশোধ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? বন্ড বা ডিবেঞ্চার মানে কি? ঋণ, তাই না? বন্ড বা ডিবেঞ্চার ইস্যু মানে হচ্ছে ঋণ আপনি নিয়েছেন, আপনি ঋণ গ্রহণ করেছেন। আর বন্ড বা ডিবেঞ্চার পরিশোধ মানে কি? আপনি ঋণ পরিশোধ করে দিয়েছেন। তারপরে নগদ লভ্যাংশ প্রদান এবং দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ। এই যে 5টা আইটেম, এই 5টা আইটেমই মূলত সবচেয়ে বেশি এই অর্থায়ন কার্যক্রমে যায়। আশা করি এটা ইংরেজিতেও আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। শেয়ার ইস্যু, বন্ড ডিবেঞ্চার পেইড, বন্ড ডিবেঞ্চার ইস্যু, লং টার্ম লোন পেইড অ্যান্ড ক্যাশ ডিভিডেন্ড পেইড। সিম্পল, জাস্ট 5টা আইটেম। এইখানেও ব্যাপারটা টাকা আসলে প্লাস, টাকা চলে গেলে মাইনাস। আচ্ছা, শেয়ার বিক্রয় করলে টাকা আসে না যায় বলেন তো? শেয়ার বিক্রয় করলে টাকা আসে, তাহলে কি প্লাস ফিগারে বসবে? আবার বন্ড বা ডিবেঞ্চার ইস্যু, ঋণ নিলেও কি টাকা আসে, তাহলে প্লাস ফিগারে। এমন করে আমরা টাকার অঙ্কগুলো বসাবো, আর আমাদের অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহটা পেয়ে যাব। এখন যে ব্যাপারটা আপনাদের সামনে দেখাবো, যে আমাদের 3টা স্টেপ, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই 3টা স্টেপের টাকা বের করে আমরা লিখব এবং 3টা স্টেপের টাকা যোগ বিয়োগ করব। এখন এই যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে নিট নগদ বৃদ্ধি অথবা হ্রাস। যদি 3টা স্টেপের টাকা যোগ বিয়োগ করে প্লাস ফিগারে আসে তাহলে নিট নগদ বৃদ্ধি, আর যদি মাইনাস ফিগারে আসে তাহলে নিট নগদ হ্রাস। এইটার সাথে আমাদের প্রারম্ভিক নগদটা যোগ করব। প্রশ্নের মধ্যে প্রারম্ভিক নগদটা দেওয়াই থাকবে। প্রারম্ভিক নগদটা যোগ করলে আমরা পেয়ে যাব সমাপনী নগদ। প্রশ্নের মধ্যে সমাপনী নগদটাও দেওয়া থাকবে। আমাদের এখানে ক্যালকুলেট করে যে সমাপনী নগদ বের হয়েছে, প্রশ্নের মধ্যে দেওয়া যে সমাপনী নগদ, ওইটার সাথে যদি মিলে যায় তাহলে অঙ্ক হয়ে গেছে। আর যদি না মিলে তাহলে ভাই কিছু তো মিস্টেক আপনি করছেন, কিছু আইটেম আপনি মিস করেছেন। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যে জাস্ট 3টা স্টেপ, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। এই 3টা স্টেপের টাকা যোগ বিয়োগ করে যা বের হবে তার নাম কি? নিট নগদ বৃদ্ধি অথবা হ্রাস। তারপরে কি? প্রারম্ভিক নগদটা যোগ করলেই আমরা পেয়ে যাব সমাপনী নগদ। সিম্পল কিছু ব্যাপার স্যাপার। এইভাবেই আমরা আমাদের নগদ প্রবাহ বিবরণীটা বের করব। আর যারা আমাদের বিবিএ স্টুডেন্ট তারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এখন আশা করি সহজভাবে করতে পারবেন। পরিচালন কার্যক্রমটা করতে পারবেন, বিনিয়োগ কার্যক্রমটা করতে পারবেন এবং অর্থায়ন কার্যক্রমটাও করতে পারবেন। টিল দেন আশা করি আপনারা এই ব্যাপারটা ভালো মতো কমপ্লিট করতে পারবেন। আগামীতে আরও কিছু ম্যাথ নিয়ে সামনে আসবো। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।